নমস্কার, আমি রানা সেনগুপ্ত রয়েছি বেঙ্গল পলিটিক্সের প্রবীণ দেবের সঙ্গে। সিপিএম এর প্রবীণ নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে আমাদের বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আচ্ছা, আপনি আরজি করের যে প্রসঙ্গটা তুললেন, আরজি কর আন্দোলন রাজ্য সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। তো সেই আন্দোলন কিন্তু স্থিমিত হয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর কথা যেটা হচ্ছে, আজকে আরজি করের রায় বেরিয়ে গেছে এবং তাতে একজন মাত্র লোককে দোষী করা হয়েছে। অনেক কথা শোনা গেছিল এবং যা মহিলার শরীরে যে আঘাত আছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। তাহলে কি আপনারা কি আবার এই রায় বেরোনোর পরে আবার কোনো আন্দোলনে নামছেন, বা এই ধরনের কোনো বড় রকমের আন্দোলনের পরিকল্পনা কি আছে যেটা সরকারকে দাঁড়িয়ে দিতে পারে? দেখুন, আরজি কর ঘটনায় এই যে অভয়া বলুন, তিলোত্তমা বলুন, তার উপর যা ঘটেছে এটা নজিরবিহীন। আচ্ছা, এটা কর্মরত অবস্থায় হাসপাতালে এইভাবে নৃশংসভাবে হত্যা ঘটনা, এই নজিরবিহীন। অনেক হত্যাকাণ্ড যাচ্ছে, প্রাণনাশ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সব হচ্ছে, হিংসাত্মক কার্যকলাপ চলছে, আমরা নারী নির্যাতনও ঘটছে, কিন্তু এটা একটা ব্যতিক্রমী ঘটনা। যদিও বিচারপতি বলেছেন রেয়ারিস্ট অব দ্য রেয়ার নয়, বিরলতম থেকে বিরল নয়, এটা ঘটনা নয়, আর বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে আখ্যায়িত করেছেন। কিন্তু ঘটনা আমরা বলি এটা নজিরবিহীন, এবং নজিরবিহীন বলেও তার প্রতিবাদও নজিরবিহীন হয়েছিল। 14ই আগস্টে যে রাত দখলের কর্মসূচি এবং তারপরে যে জনস্রোত, এটা কোনো এত স্বতঃস্ফূর্ত ভাবে ইতিপূর্বে আমাদের জীবদ্দশায় ঘটেনি। আন্দোলন সংগ্রাম হয়েছে, আরো বড় বড় আন্দোলন হয়েছে নির্দিষ্ট ইস্যুতে নির্দিষ্ট এলাকায়, কিন্তু দেশব্যাপী, রাজ্যব্যাপী এবং যে রাজ্যের দেশের বাইরেও এর যা প্রতিচ্ছবি হয়েছে সেটা ঘটেনি। কিন্তু কথাটা হচ্ছে, আপনি যেটা বললেন, এখন আন্দোলনের যেটা মমতা ব্যানার্জি সামাও সেটাকে স্তীমিত করতে সক্ষম হয়েছে মিডিয়া নানাভাবে ওই জায়গায়। তো কারণ ওটার মধ্যে গন্ধ খুঁজবে আছে, যেটা একটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন, এর মধ্যে রাজনৈতিক কোন একটা দল নিয়ন্ত্রণ করছে বা কয়েকটা দল মিলে নিমন্ত্রণ করছে, এটা নয়। কিন্তু এটা বুঝলেন, রাজনীতিবিহীন নয়। এটা আমরা মার্কসিস্টরা এটা ভালোবার বলি, কিন্তু মানুষ অভিজ্ঞতায় গ্রহণ করুক। এখন বুঝতে পারছে, এই যে নাইয়া, আশফাকুল্লাহ নাইয়া, এখন সে তো এতদিন রাজনীতি বলতো না, সে রাজনীতি স্লোগান দিলে বলতো রাজনীতি নয়, উই ওয়ান্ট জাস্টিস, একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই আরজি কর, তাই তো। কিন্তু ও বিক্ষোভ দেখাচ্ছে এখানে, ওর বাড়ি থেকে হামলা হচ্ছে। আচ্ছা, খেয়াল রাখবেন, নাইয়ার বাড়িতে কালকেও হচ্ছে। আপনি আন্দোলন স্তীমিত হয়েছে, কিন্তু আবার হবে, এগোনো পিছনো আছে, আন্দোলনের জোয়ার ভাটা আছে, এগোনো আছে, পিছনো আছে। এগিয়েছিল মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির মুখের উপর যে কথাগুলি, মমতা ব্যানার্জি যেমন মিথ্যা কথা বলছিল বা ভুল কথা বলছিল, এটা খেয়াল রাখবেন। প্রথম দিন বলেছিল আমি সবটা দেখাবো না মিডিয়াতে, 2 দিন সম্প্রচার করেছিল। উনি ভেবেছিলেন সবটা ওনার পক্ষে যাবে। সম্প্রচার যে এই যে মেয়েগুলি, ছেলেগুলি, ডাক্তারগুলি যে এরকম মুখের উপর ওনাকে প্রতিবাদ করবে, সেটা ভাবতে পারেনি। তাহলে একটা প্রতিবাদের ভাষা, এটা জোরদার হচ্ছে, এটা খেয়াল রাখবেন। এবার তারপরে আপনি বললেন যেটা, যে এখন তো থামেনি, অভয়া মঞ্চ তৈরি হয়েছে। কালকে যে কনভেনশন হয়েছে, গণকনভেনশন মলের যুবকেন্দ্রে, সব অংশের ডাক্তার থেকে আরম্ভ করে সেই একবারে মীনাক্ষীরাও ছিল, ডাক্তাররাও ছিল, এই নাইয়াও ছিল, মালিনী ভট্টাচার্য ছিলেন, চন্দন সেনও ছিলেন, সব অংশের মানুষ ছিল, সব অংশের। সুতরাং এটা আবার প্রস্তুতি, আন্দোলনে একটু এগোনো দিয়ে কিন্তু মানুষের প্রত্যয় তৈরি হচ্ছে, এগোনো যায়। সঠিক ইস্যু সঠিক সময়ে উত্থাপন করলে, একটা মেয়ে শুধু পোস্ট করেছিল, তাকে আনন্দবাজার পুরস্কার দিয়েছে। সুতরাং এগুলি খেয়াল রাখতে পারবেন। এই যখন একটা ভালো যে কোনো জিনিস ঘটে, আপনি তাকে চিনতেন না, ও কিন্তু অপরিচিত ছিল, কিন্তু তার একটা আহ্বান এত সাড়া পেয়ে গেল। তাহলে কখন যে আছে না, এই যে শরৎচন্দ্র লিখেছিলেন, এই ঘন্টা 2-1 অভিজ্ঞতায় অবাগের স্বর্গে বুড়ো হয়ে গেলাম। কখন কোনটা এগোবে, স্ফুলিঙ্গ ঘটবে, সেটা বোঝা যায় না। বোঝা যায় এখন মানুষের এই যে ক্ষোভ মনের মধ্যে, আপনার মনের মধ্যে সব জমা হচ্ছে। এই যে চুরি জোচ্চুরি সব যা জানি, শাহজাহান থেকে শুরু করে এই বালু, পার্থ চ্যাটার্জি, সব কেউ জেলে, কেউ বেলে, আর কেউ ডাকেলো বলে কাঁপছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন মানুষ করছিল, গুজরাট ছিল,
গুঞ্জরিয়া, এই গুঞ্জরিয়ার গুজরাট ছিল মনের মধ্যে, গুঞ্জন চলছিল মনের মধ্যে, একটা বীজ ছিল সবসময়, ছেলে যে ভেঙে পড়বে ভাবেনি। আবার যখন দেখছে যে এটাকে চাপা দেওয়ার জন্য, এখন সবাই বলতে আগের সেটিং যখন আমরা বলেছিলাম, কেউ কেউ বলে ফেলেছিল এটা নিয়ে সমালোচনা হতো, এখন সবাই বলে সেটিং। কালকে একজন টিভিতেই বললো আমরা এটা তো বোঝা হয়ে গেছে, হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুমোটো সুপ্রিম কোর্টে নিয়ে গেল? কিছু চাওয়ার আগেই কেন সিবিআই কে দিল? এখন বলছে সিবিআই কিছু করছে না। কথাগুলি বুঝে নেবেন। এখন বলছে যে একজনকে দায়ী করে শুধু সঞ্জয় বেটাই সব। সঞ্জয়কে আবার ফাঁসি দেওয়ার কথা কেন বলছে? তাহলে লোপাট করলো, ফাঁসি দিলে সব মিটে গেল, ও চলে গেল, ও আর কোনো কথা মুখ দিয়ে কথা বেরোবে না। হাইকোর্টে যে রাজ্য সরকার গেছে তার এগেইনস্টে তো প্রশ্ন উঠবে, এই সবগুলো তো আসবে। আরে শুনুন, তার প্রশ্ন হচ্ছে এবার এটা নিয়েও বিতর্ক আছে, আইনি বিতর্ক। কালকে হচ্ছিল দেখলেন যে এখানে কে কে যেতে পারে। যারা ভিকটিম তার পরিবার, আচ্ছা, যারা যেতে পারে যারা অভিযোগ করেছে তারা, এই রায়ে সন্তুষ্ট না হলে তার প্রতিবাদীরা যেতে পারে। হঠাৎ করে সরকার যাচ্ছে কেন? এগুলো পশ্চিমবাংলার সরকার অনেকগুলি কাজ করেছে, যারা ক্ষতিগ্রস্ত তাদের পক্ষে আপনার আমার টাকা দিয়ে হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, বারবার হচ্ছে, কিন্তু শিক্ষা তো নেই, দেখাও নেই। মজাটা হচ্ছে বিচারপতি যদি প্রলুব্ধ হয়ে যায়, আপনি এটা কি করবেন? বিচারপতি যখন বিচার চলছে তখন বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রী যাচ্ছে, এখানে যখন বিচার চলছে, যখন বিচারপতির বাড়িতে মুখ্যমন্ত্রী যাচ্ছে বা তার অফিসে যাচ্ছে। কথাগুলি বুঝবেন। আমরা তো সবসময় দূরত্ব বজায় রাখবো। আমার মনে আছে আমি মেলেছিলাম একজন বিচারপতি, আমার পরিচিত, একসাথে পড়াশোনা করেছি, তাকে ফোন করেছিলাম। আমার মুখ্যমন্ত্রী বললেন আপনি বিচারপতির সাথে কেন কথা বলেছেন? আমি বললাম বিচারপতি তো আমার বন্ধু, আমি তো হাইকোর্টে কথা বলিনি। মুখ্যমন্ত্রী মানে কে? আমাদের বুঝতে পারছেন, আমায় বললেন, উনি কারেক্টলি বলেছেন যে আপনি ওকে, আমি তখন পলিটিক্যাল লিডার, প্রভাবিত হতে পারে, সে মনে করতে পারে, সে একজন মনে করেছে রবীন্দ্র ওকে প্রভাবিত করছে। আমি না, আমি কোনো পলিটিক্যাল আলোচনাই করিনি। আমি তো এই ছিল অ্যাটিটিউড। আর এখন হচ্ছে করতে পারলে যদি বিচারপতির সাথে যোগাযোগ করে তাহলে মুখ্যমন্ত্রী পুরস্কার দেবে, তাকে আরো প্রমোশন দেবে। রাজনীতি তো এখানেই। সুতরাং আপনি যে পয়েন্টে বলছেন সেটা হচ্ছে এই, আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমারও এক বন্ধু এরকম লোয়ার কোর্টের জজ হয়েছিল। তা আমার মনে আছে আমি তাকে একদিন বলেছিলাম যে চলো আমরা দুজন মিলে সিনেমা দেখতে যাই। সে বলেছিল যে আমি আর সিনেমা দেখতে যেতে পারি না, তোমার সঙ্গে তো পারি না, একা একাও যেতে পারি না। আমি মাঝে মাঝে নাইট শোয়ে গ্রীষ্মকালে চাদর মুড়ি দিয়ে দেখতে যাই। আমাদের সময় এসব ছিল। আপনাকে বলি একটা কথা, আমি 1975-এ আমাদের একটা র্যালি হয়েছিল, তখন আমি সোমনাথ ল কলেজের ইউনিয়নের প্রেসিডেন্ট। আচ্ছা, এবার তখন সোমনাথ ল কলেজে সব যারা চাকরি বাকরি করতো আগে, তারা ল পড়তো, মাস্টাররা ল পড়তো, অফিসে চাকরি করতো তারা ল পড়তেন, পুলিশে চাকরি করতে পড়তেন তারা ল পড়তেন। তো আমার সাথে একজন পুলিশ অফিসার, সে ল পড়তো। এইবার আমাদের একটা র্যালি এসেছিল, সেই র্যালি এসে শিয়ালদা স্টেশনে আটকে আছে, সব পুলিশ আটকে দিয়েছে। এইবার যখন আমি ওখানে গেছি, গিয়ে দিই যে জিআরপি অফিসারটা কে, আমার তো বুঝে দেখতে আমার স্মৃতিশক্তি, হঠাৎ করে ওর ড্রেস পরে আছে, ক্যাপটা এরকম খুলেছে, তখন আমি বলছি এই লোকটা তো এই। আমি কিছু বলিনি। এবার আমি তার সাবঅর্ডিনেট যখন এসছে আমাদের পিটাতে এসছে, তখন আমি বললাম এই তোমাদের কে? আপনাকে দেখতে হবে না। আমি বলি নামটা কি বলো না। তখন আরেকজন পাশ থেকে নামটা বললাম। আমি আর কিছু বলিনি। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, মিছিল সদস্য গেল। রাতে সিনেমা দেখতে গেছি ছবি করে, দেখে আমার এক বন্ধুর পাশে থার্ড সিটটা হচ্ছে না। আরে আপনি আসবেন জানলে তো আমি আসতাম না। যেটা আপনি বললেন সেটা আপনার সাবস্টেন্সিয়েট করলাম যে এইগুলি আছে, কিন্তু কথাটা আসল কথাতে হারিয়ে না যায়। আসল কথাটা হচ্ছে যে এই যে অভয়া এবং তিলোত্তমার ঘটনায় মানুষের মধ্যে যে বিস্ফোরণটা ঘটছে স্বতঃস্ফূর্ত, কিছুটা স্তীমিত হয়েছে, কিছুটা ডাইভার্টেড হয়েছে, ভাগাভাগি করতে চাইছিল, বিজেপি এক্সপোজড হয়ে গেছে। এবার যারা আছে এখন সার্বত্রা, তারা বুঝেছে, যারা এখন পরে রইল, যারা রইল পরে, এই রইল পরে তারা কিন্তু এখন আবার সম্মত হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইতিবাচক দিক। এটার উপর আমাদের প্রত্যাশী আশাবাদী হওয়া উচিত।